একাত্তরের অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। পররাষ্ট্র উপদেষ্টার আপত্তি, প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ। সীমানা নির্ধারণের শুনানিতে ইসিতে হাতাহাতি, আতাউল্লাহকে মার ধরে রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির। রুমিনের দাবি তাকে ধাক্কা দেয় সংঘর্ষের সূত্রপাত। গণতান্ত্রিক ধারা বহাল থাকলে বিপথে যাবে না দেশ, আশা মঈন খানের। উগ্রবাদের উত্থানের শঙ্কা রিজভীর, বেফাঁস মন্তব্যের জেরে ফজলুরকে শোকজ। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনেও প্রশাসন নীরব, নেই লেভেল প্লেইং ফিল্ড, অভিযোগ কিছু প্রার্থীর। নির্বাচন বিধির কঠোর বাস্তবায়ন দাবি। আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট বদলাতে আইন শৃঙ্খলা বাহিনীর চাপ ছিল। সীমান্ত দিয়ে পালানোর সময় আসামি এএসপি আরিফ বিএসএফ এর হাতে আটক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। একাত্তরের অমীমাংসিত বিষয় এ পর্যন্ত দুবার সমাধান হয়েছে দাবি করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার এমন দাবির সাথে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গণহত্যার জন্য ইসলামাবাদের দুঃখ প্রকাশ, পাওনা মিটিয়ে দেয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার ইস্যুগুলো সমাধান করে ঢাকা দুদেশের সুসম্পর্ক চায় বলেও স্পষ্ট কথা তার। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল 10টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও 4টি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এ সময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় ঢাকা ইসলামাবাদ একসাথে কাজ করার সুযোগ রয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, তবে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে এই সম্পর্ক আরো উন্নয়নের মধ্য দিয়ে দুদেশই লাভবান হবে বলেও মনে করেন তিনি। স্যার, উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি এটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ইসহাক দার। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধি, যুব অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি ও সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি বার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 2 দিনের সফরে গতকাল ঢাকা পৌঁছান তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কুশল বিনিময়ের পাশাপাশি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে তারা আলোচনা করেন। প্রায় 1.25 ঘন্টার বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশের প্রশংসা করেছেন ইসহাক দার। দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হলেও চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান ডাক্তার জাহিদ। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন। সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল, এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে নিয়ে উনি যে সার্কের যে ঘোষণা এবং পরবর্তীতে ওনার পাকিস্তান সফর এবং বাংলাদেশেও তা পাকিস্তানের প্রেসিডেন্টের সফর, এগুলো নিয়ে ওনারা জাস্ট খালি আপনার যে কুশল বিনিময় অথবা খোঁজ নেওয়া অথবা সেটাকে রিক্যাপিচুলেট করা, সেগুলোই হয়েছে। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে, সে কথা উনি বলেন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণের শুনানিতে মার খেয়েছেন এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। তবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানা জানিয়েছেন তার সমর্থকদের সাথে সংঘাত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনে 3টি ইউনিয়ন নিয়ে বিবাদ দেখা দিয়েছে তাদের মধ্যে। রিপোর্ট ফররুখ বাবুর। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের নির্বাচনী সীমানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সামনে এভাবেই চলে হাতাহাতি। শুনানির শুরুতে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের 3টি ইউনিয়নের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয় যুক্তিতর্ক। তার মাঝেই এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে আঘাত করা হয়। তার অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার লোকরা হামলা করেছে। শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিটা করে। এবং এখানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে? বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই? তবে রুমিন ফারহানার দাবি, তাকে ধাক্কা দেওয়াতে তার লোকরা পাল্টা জবাব দিয়েছে। তার অভিযোগ, মারামারি হয়েছে বিএনপির ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামলের উস্কানিতে। যেটা রায় হবে, কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে। আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি, এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এখানে এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কাতর্কি হয়েছে, খুবই অনাকাঙ্ক্ষিত। এটা মানে যেটা আসলে আমরা বলতে পারবো না, যেটা দুঃখজনক। এই লেভেলে এসে এই ধরনের ঘটনাটা খুবই দুঃখজনক। 13তম জাতীয় সংসদ নির্বাচনে 40টি সংসদীয় আসনের সীমানা নিয়ে রাজনৈতিক দলগুলোর আনা অভিযোগ ও আপত্তির উপর গণশুনানির আয়োজন করে ইসি। রবিবার প্রথম দিনের শুনানিতে 18টি আসনের পক্ষে বিপক্ষে অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকেই আগারগাঁও নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন 6 জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অধিকাংশের দাবি আওয়ামী লীগ আমলে নির্ধারিত সীমানার পরিবর্তনের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ শুনানিতে এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহকে মারধরের অভিযোগে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির নেতারা।
এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে এনসিপি। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে দুপক্ষের হাতাহাতির পর সংবাদ সম্মেলন করে এনসিপি। দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচন কেমন হবে এবং কমিশনের ভূমিকা কি হবে, বিএনপির অবস্থা কি হবে তা প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, ভোট কেন্দ্র কিভাবে দখল হবে তার টেস্ট ম্যাচ হয়ে গেছে। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্বশীল হবার আহ্বান জানান হাসনাত। এ সময় পুলিশ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেন তিনি। আমরা আজকে যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে, এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। অন্যদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সড়কপথ অবরোধ ও হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সহ অন্তত 10টি স্থানের সড়কে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করা হয়। এতে জেলার সব স্থানের যোগাযোগ কার্যত বন্ধ থাকে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখেন দোকানপাট। গেল 30 জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার 4টি আসন কমিয়ে 3টে আসন করার প্রস্তাব দিলে জেলার সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল সহ 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশনে শুনানি হবার কথা রয়েছে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে আগামীতে ক্ষমতায় গিয়ে কেউ যা খুশি তা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে দেশে উগ্রবাদের উত্থান ঘটতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মোবাশ্বের আহমেদের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে রবিবার নয়াপল্টনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদে যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছে। এই পরিস্থিতি যেন তৈরি না হয়। সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মোটর চালক দল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, গেল 15 বছরে দেশকে লুটপাটের সাম্রাজ্যে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ। এই ধারা থেকে দেশকে বের করে আনতে হবে। যারা এই দেশ পরিচালনা করবে তারাও কিন্তু যা খুশি তাই করতে পারে। অতীত সরকার যা খুশি তাই করেছিল বলে আজকে তাদের এই পরিণতি হয়েছে, আর তারা এই দেশ থেকে পালিয়ে যেতে পারত। ছাত্র জনতা তারা রাজপথে নেমে এসেছিল, আমি তাদের শ্রদ্ধা জানাই। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশ বিপদে যাবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। একের পর এক বিতর্কিত মন্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের নিয়ে ক্রমাগত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছে ফজলুর রহমান। তা সম্পূর্ণ দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। জন্য গত 1 বছর ধরেই আলোচিত সমালোচিত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান
যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না। সম্প্রতি জুলাই অভ্যুত্থান নিয়ে বেফাস মন্তব্য করে আলোচনার কেন্দ্রে তিনি। দলীয় অবস্থানের বিপরীতে তার এ ধরনের বক্তব্যে বিব্রত বিএনপি। তাদেরকে আমি অভিনেতা বলবো। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে। তার এ ধরনের মন্তব্যে বিএনপি এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। রবিবার দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র জনতার বিরোচিত ভূমিকাকে প্রতিনিয়ত অমর্যাদা করছেন ফজলুর রহমান। তার বক্তব্যে দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে মনে করে বিএনপি। কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম? আমি 96 সনে ইলেকশন করার পরে 3 বছর বসেছিলাম। 3 বছর পরে 11ই সেপ্টেম্বর 1999 সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন। ফজলুর রহমানের শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে না বলা হয় নোটিশে। আগামী 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে লিখিত জবাব নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নীরব, নেই লেভেল প্লেইং ফিল্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এমন অভিযোগ প্রার্থীদের কারো কারো। আবার প্রচার শুরুর আগে আবাসিক হলে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের নামে ভোট চাচ্ছেন তারা। এদিকে ভোট কেন্দ্র বাড়ানো, নির্বাচন বিধি বাস্তবায়নে প্রশাসনের কঠোর অবস্থান ও নির্বাচনের সময় সকল পরীক্ষা স্থগিতের দাবি প্রার্থীদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার থেকে বাধা উঠবে নির্বাচনী প্রচারের। তবে এখন থেকেই হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে ভোট চাওয়ার কাজে নেমেছেন প্রার্থীরা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির আশেপাশে শিক্ষার্থীদের সাথে সালাম বিনিময় কর্মসূচি পালন করে শিবির সমর্থিত প্যানেল। যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে, বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে, আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। দুপুরে বিজয় 71 হলের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা আচরণ বিধি মানি না, এটা করি না, সেটা করি না। শুনেন, আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এদিকে সংবাদ সম্মেলন করে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি বাম গণতান্ত্রিক জোট সমর্থিত প্রার্থীদের। আমরা আশা করেছিলাম যে এবার ভোট কেন্দ্র হয়তো আরো বাড়বে, সেখানে আসলে এত কমিয়ে দেওয়া এবং গতবারের যেই মানে সমস্যাগুলো হয়েছিল, লাইন জ্যামিং বলেন বা আরও নানান রকম যে সমস্যা, অনেক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভোটাররা বিরক্ত হয়ে গিয়েছিলেন, কেউ কেউ চলে গিয়েছিলেন। তো এইবার যে কেউ এরকম করবে না সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিচ্ছে না। ডাকসু নির্বাচনে অপপ্রচার বন্ধে বিটিআরসিকে কয়েকটি অনলাইন পেজ বন্ধে চিঠি পাঠিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে রাকসু ভবনে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামী 26 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। দাখিলের সময় 27 ও 28 আগস্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 2 সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার 3 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 4 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর প্রত্যেক আবাসিক হলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমে গতি এসেছে। ছাত্রদল ও ছাত্র শিবির আর বাম ছাত্র সংগঠনগুলো শেষ করেছে ভিপিজিএস প্যানেল গোছানোর কাজ। তবে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি কোনো ছাত্র সংগঠন। জুলাই আন্দোলনে রংপুরে প্রথম শহীদ আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট বদলাতে সেখানকার ডাক্তারকে চাপ প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও চিকিৎসকদের সংগঠন সাচিপের এক নেতা। এদিকে বিএনপির আরও 10 নেতাকর্মীকে গুমের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া সাক্ষ্যে এমন তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। এদিন আরও ৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। এ পর্যন্ত এই মামলায় মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রথম শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ। এরপর তার মরদেহের ময়নাতদন্ত হয় রংপুর মেডিকেল কলেজে। সে সময় সেখানে দায়িত্ব পালন করেন ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। সাক্ষ্যে কিভাবে তাকে ময়নাতদন্ত রিপোর্টে পরিবর্তন করতে চাপ দেয়া হয় তা ট্রাইব্যুনালে তুলে ধরেন। সীমান্ত দিয়ে পালানোর সময় বিএসএফ এর হাতে আটক হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাকে আটক করে বিএসএফ। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আগেই। মোহাম্মদ আরিফুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় APBN-2 এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করে বিএসএফ। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে নিয়মিত টহলের সময় তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মোহাম্মদ আরিফুজ্জামান গত বছরের 5 আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে মুক্তাগাছায় APBN-2 এ গেল বছরের 13 অক্টোবরে কর্মরত ছিলেন। এরপর 14 অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। কক্সবাজারের উখিয়ার ইনানির একটি হোটেলে স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সাথে সরাসরি মত বিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে অংশ নিচ্ছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা। সম্মেলনে কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শেষ দিন মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। মানবিক সহায়তা ও তহবিল সংকট, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের মনোবল বাড়ানোর উদ্যোগ ও সময় উপযোগী সমাধানের দীর্ঘমেয়াদী কৌশলের 5টি থিমেটিক অধিবেশনকে কেন্দ্র করে হচ্ছে এবারের সম্মেলন। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে এই সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ 8 বছর পূর্ণ হচ্ছে কাল। স্থানীয়দের অভিযোগ, উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বাস করছে অন্তত 13 লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকায় নানা দুর্ভোগে পড়েছেন তারা। বেড়েছে অপরাধ, প্রায়শই ঘটছে গুম খুনের মতো নানা ঘটনা। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনূসের ক্যামেরায় মোর্শেদুর রহমান খোকনের ডেস্ক রিপোর্ট। কক্সবাজার উখিয়ার সবচেয়ে আলোচিত গ্রামের নাম কুতুপালং। পাখির চোখে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে ক্যাম্প আর ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হিসাবে পরিচিত। উখিয়া ও টেকনাফের এই 2 উপজেলায় বাস করছে স্থানীয় অন্তত 5 লাখ জনগোষ্ঠী। তবে প্রতিবেশী দেশ মায়ানমার থেকে আসা 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে চরম বিপাকে পড়েছেন তারা। ক্যাম্পের ভেতরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বেড়েছে খুন, গুম ও অপহরণের মতো ঘটনা। কদিন আগে কুতুপালং বাজার থেকে অপহরণ করা হয় 15 বছরের এক কিশোরকে। সন্ত্রাসী কায়দায় মারধর করে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। কক্সবাজারের ছেলেমেয়েরা পড়ার দিকে ধাবিত না হয়ে তারা ক্যাম্পের যে এনজিওর বিভিন্ন সাক্ষীর সেই সাক্ষীর পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। যৌন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 1 নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ইয়াবার চোরাচালান, অস্ত্রর চোরাচালান, বিভিন্ন সমস্যা বেড়ে গেছে। সেই সাথে বলতে গেলে আমাদের যে দৈনন্দিন বাজারের উপরে একটা চাপ পড়ে গেছে। শিশু তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘদিন রোহিঙ্গা চাপের কারণে পচা নালায় পরিণত হয়েছে চাষাবাদের জমি। তাদের যে সন্ত্রাস, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা স্থানীয় বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটি কমে আসবে। আমরা সরকারকে জানাতে চাই দ্রুত
এই রোহিঙ্গাদেরকে বিশ্ব মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা না করা হলে ব্যাপক হুমকির মুখে পড়বে এখানকার সার্বিক পরিবেশ, এমন আশঙ্কায় দিন পার করছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান। নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন জনগণের কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা তাকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছেন। তারেক রহমানকে 17 বছর রেখেছেন নির্বাসনে। ডিসেম্বরেই তারেক রহমান দেশে ফিরবেন বলে উল্লেখ করেন আমানুল্লাহ আমান। রবিবার বিকেলে কেরানীগঞ্জের হিজলা আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম দিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সালাম দিয়ে যে নির্বাচন আগে আমি করেছিলাম, 4 বার এমপি বানিয়েছিলেন, প্রথমবার 32,000 ভোট বেশি, পরের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার পেয়েছি 72,000 বেশি, চতুর্থবার 82,000 ভোট বেশি পেয়েছি। এইবার ইনশাআল্লাহ ব্যারিস্টার আমি খালেদা জিয়ার দোয়া নিয়ে, তারেক রহমানের দোয়া নিয়ে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনার জন্য আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল সহ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোববার এই বৈঠকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ছাড়া উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। ঐক্যমত্য কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বিচারপতি এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন ও ডক্টর আইয়ুব মিয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও অন্তত 3 বছর পেছানোর দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। রবিবার এক সেমিনারে সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ এই দাবি জানান। বেসরকারি খাতের দৃষ্টিতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে এক সেমিনারে এই দাবি তোলেন তিনি। সেমিনারের প্রধান অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন জানান, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকা সহ রিজার্ভও 30 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়া স্বস্তির বিষয়। তবে সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আয় ব্যয় এখন সমান। বার্ষিক উন্নয়ন কর্মসূচির পুরোটাই এখন ঋণ নির্ভর। অনিয়ম দুর্নীতি বন্ধেও দৃশ্যমান অগ্রগতি নেই। এমন বহুমুখী চ্যালেঞ্জের মুখে প্রস্তুতি ছাড়াই এলডিসি থেকে উত্তরণ হলে সেটা আত্মঘাতী হবে। ঋণ প্রবাহ ও বিনিয়োগে মন্দা সহ নানা সমস্যায় বেসরকারি খাতের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় এলডিসি উত্তরণে আরও সময় চান ব্যবসায়ীরা। নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে 3 বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার, যাতে ব্যবসা বাণিজ্য কম্পিটিটিভনেস রক্ষা করা যায়। রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকাম সমান। পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণের উপরে চলছে, পুরোটা 100%, এবং সেটা হয় অভ্যন্তরীণ ঋণ নয় বৈদেশিক ঋণ। এইটা একটা আনসাস্টেনেবল মডেল। এই মডেল চলতে পারবে না, কারণ এই মডেল যদি চলে তাহলে দেশ একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাবে এবং এই ঋণ সার্ভিসিং করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী এই রিট দায়ের করেন। রিটকারীরা হলেন সাবিকুন নাহার, তামান্না, মোহাম্মদ জাকারিয়া, ফাতেমা তাসনিম ঝুমা ও রেদওয়ান মন্ডল রিফাত। তাদের আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি অপসারণ চেয়ে ভিসি বরাবর চিঠি দেন শিক্ষার্থীরা। নরসিংদীর রায়পুরার ঐতিহ্যবাহী মিরাজনগর মনসুর আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজনে নবনির্মিত ভবন উদ্বোধন, নবগঠিত কার্যকরী পর্ষদের অভিষেক,
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। সিরাজনগর মনসুর আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডার মোহাম্মদ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্ধ্যা বালা দাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন ও জেলা শিক্ষা অফিসার এস এ খালেদ। অনুষ্ঠানে 2025 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া 55 মেধাবীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় শিশু সংগঠন কচিকণ্ঠের আসরের গৌরবময় 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, আগামী 27 ডিসেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে সুবর্ণ জয়ন্তীর মহোৎসব। এ সময় সংগঠনের প্রেসিডেন্ট হেমায়েত হোসেন বলেন, শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও স্বপ্নই আগামী দিনের পৃথিবী নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাড়তি ভ্যাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া অভিযোগ করেন, বিশ্বব্যাংকের রিপোর্ট, গবেষণা প্রতিবেদন, গণমাধ্যমের প্রতিবেদন ও অর্থনীতিবিদদের সমালোচনা উপেক্ষা করে সরকার সাধারণ মানুষের নিত্যদিনের খাবার, রুটি, বিস্কুটের ওপর বাড়তি ভ্যাট বহাল রেখেছে, যা অত্যন্ত নিন্দনীয়। অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাখাওয়াত হোসেন মামুন, সহকারী ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সরকার, কিশওয়ান ফুড ইন্ডাস্ট্রি লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করলো ভারতের অ্যাপোলো ক্লিনিক। রাজধানীর একটি হোটেলে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ক্লিনিকের কার্যক্রম। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ রোডে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম। জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব জাকির হোসেন, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অফ ফ্র্যাঞ্চাইজি বিজনেস তরুণ গুলাটি ও জেএমআই গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাভেদ ইকবাল পাঠান সহ অন্যরা। আল আরাফা ইসলামী ব্যাংক 11তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড 2025-এর আঞ্চলিক পর্ব ঢাকা ও রংপুরে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রংপুর জিলা স্কুলে বিভাগ দুটির বিভিন্ন জেলার সহস্রাধিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেয়। বিভাগীয় পর্যায়ে আয়োজিত আঞ্চলিক অলিম্পিয়াডের মাধ্যমে সারা দেশ থেকে নির্বাচিত শিক্ষার্থীরা বিডিজেএসও এর জাতীয় পর্বে অংশ নেবে। আঞ্চলিক পর্ব ঢাকার আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আল আরাফা ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বিএম মইনুল হোসেন। রংপুর অংশে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল ইমরান ও রংপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী সালাউদ্দিন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের খাবার, পানি ও স্যালাইন বিতরণ করেছে সরকারি তিতুমির কলেজ ছাত্রদল। পাশাপাশি শিক্ষার্থীদের কলমও দেয়া হয়। সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিমু হোসেনের তত্ত্বাবধানে এই কার্যক্রম চালানো হয়। এন্টারপ্রেনিয়র্স অর্গানাইজেশন বাংলাদেশ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল 10ম গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিয়র অ্যাওয়ার্ডস GSEA। এ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক প্রেস মিটে নতুন সিজনের ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন দেশের শীর্ষ গণমাধ্যম প্রতিনিধি, ইও বাংলাদেশ সদস্যরা, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট অংশীদাররা। এর উদ্বোধন করেন GSEA বাংলাদেশের চেয়ারম্যান ও ড্রাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামরুজ সোবহান। জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধে কর্মী সভা ও গণসংযোগ করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। মিরসরাই উপজেলার 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের 3 ও 4 নম্বর ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মী সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেটেপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে জনপ্রতিরোধ সৃষ্টি ও 31 দফার আলোকে সাম্য, ঐক্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলেন বক্তারা। পরে 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরের কিসাতাকাঠি খেয়াঘাট থেকে যাত্রা শুরু করে নৌকাগুলো পৌর মিনি পার্কে গিয়ে শেষ হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে সুগন্ধা নদীর দুই তীরে সমাগম ঘটে বহু মানুষের। র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে প্রতিষ্ঠানের 25 বছর উদযাপন করল বেসরকারি প্রতিষ্ঠান ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল। লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের শিক্ষণীয় বিভিন্ন কার্যক্রমে উৎসাহ দেওয়া হয়। এই উপলক্ষে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশ নেয় প্রতিষ্ঠানটির সব শ্রেণীর শিক্ষার্থীরা। পাশাপাশি এসএমসি সহ বিভিন্ন ধরনের স্টল ছিল এই আয়োজনে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোর্শেদুল ইসলাম, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। এর আগে প্রতিষ্ঠানটির ওয়ারি শাখার শিক্ষার্থীরা একটি র্যালির আয়োজন করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ৭১-এর অমীমাংসিত বিষয়ে দুবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। পররাষ্ট্র উপদেষ্টার আপত্তি, প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ। সীমানা নির্ধারণের শুনানিতে ইসিতে হাতাহাতি, আতাউল্লাহকে মারধরে রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির। রুমিনের দাবি তাকে ধাক্কা দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। গণতান্ত্রিক ধারা বহাল থাকলে বিপথে যাবে না দেশ, আশা মঈন খানের। উগ্রবাদের উত্থানের শঙ্কা রিজভির, বেফাঁস মন্তব্যের জেরে ফজলুরকে শোকজ। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনেও প্রশাসন নীরব, নেই লেভেল প্লেইং ফিল্ড, অভিযোগ কিছু প্রার্থীর। নির্বাচন বিধির কঠোর বাস্তবায়ন দাবি। আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট বদলাতে আইন শৃঙ্খলা বাহিনীর চাপ ছিল, সীমান্ত দিয়ে পালানোর সময় বিএসএফ এর হাতে আটক আসামি এএসপি আরিফ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।